সন্ধ্যা এই কথা আশা করেনি। তার বুক ভেঙে খান খান হয়ে গেল। আবার খুশি হলো রুদ্র নিজে থেকে কথা বলায়। অজ্ঞাতা রুদ্রের কথা রাখতে চলে গেল সেজদিকে ডাকতে। সেজদি যখন শুনল রুদ্র ডাকছে, প্রথমে বিশ্বাসই করেনি। উনি ওকে কেন ডাকবেন? ভাবল সন্ধ্যা মিথ্যে বলছে। এমনিতে সে কাজে ব্যস্ত, এখন হিসাবের সময় আছে নাকি? কিন্তু সন্ধ্যা লাগাতার কানের কাছে বলেই যাচ্ছে এই কথা। সন্ধ্যা ধারণা রুদ্র তাকে নিয়ে কিছু বলবে। তখন ছোট মামি এসে সেজদির হাতে ক্যাটাসের ট্রে ধরিয়ে দিল। বললেন বসার ঘরে দিয়ে আসতে। সোনায় সোহাগা হলো যেন। রুদ্ররা এসেছে প্রায় আধা ঘন্টা। এতক্ষণে সেজদি এলো সামনে, হাতের ট্রে টেবিলের উপর রাখলো। শব্দ পেয়ে রুদ্র চোখ উঠালো। শক্ত করে ধরে রাখা গিলাস শিথিল হলো একটু। সন্ধ্যা সেজদির পেছনে এসে দাঁড়িয়েছে। সেজদি একবার ওকে দেখে রুদ্রকে জিজ্ঞেস করলো, ডেকেছেন আপনি? রুদ্র উত্তর দিতে চাইলেও গলা থেকে আওয়াজ বের হয়নি। এলোমেলো দৃষ্টিতে গলা পরিষ্কার করে বলল, হুম। রুদ্র কাজিনদের মধ্যে আসিফ সব থেকে দুষ্টু আর রসিক। সে আমোদে কণ্ঠে বলল, ওয়াও বেআইন সাহেবা, ওয়াও, ঝাক্কাস লাগছে কিন্তু আপনাদের দুজনকেই। সে যদি সন্ধ্যা একে অন্যের মুখ চাওয়াচাউনি করলো। সে যদি ঠোঁট টেনে হেসে আসিফের হাতে এক বাটি কাটাস ধরিয়ে দিয়ে বলল, এটা আরও ঝাক্কাস বেআইন সাহেব, খেলে বুঝবেন। যতক্ষণ না খাবেন আশেপাশের সব মেয়েদের একই রকম লাগবে। জীবের অহেতুক ধাক্কাধাক্কিও বন্ধ হবে। সবাই হেসে উঠল সমস্বরে। আসিফ ঠোঁট উল্টালো। দারুণ একটা পছানি দিল সেজুতি। সেজুতি হেসে রুদ্র দিক ফিরতেই রুদ্র সাথে সাথে দৃষ্টি নামিয়ে ফেলল, যেন এতক্ষণ সে চেয়েছিল ওর দিকেই। সে যদি নরম কণ্ঠে প্রশ্ন করলো, কিছু লাগবে আপনার? হ্যাঁ, শরবতে মিষ্টি আবেশি। আমার সুগার আছে, আরেকটা বানিয়ে দেব? না। তাহলে? রুদ্র সবাইকে একবার একবার দেখলো। ওর ভাইগুলো কথায় ব্যস্ত থাকলেও সন্ধ্যা হা করে চেয়ে আছে। রুদ্র কপালের পাশ চুলকে কথা খুঁজলো। সে যদিকে যে জন্য ডেকেছে সেটা বলার যথার্থ পরিবেশ নয় এটা। ওই তো মেয়েগুলো এখনো ও ঘর থেকে উকিঝুঁকি মারছে। রুদ্র তাকালে মুখ চেপে হেসে পর্দা টেনে দিচ্ছে। রুদ্র বেজায় রাগ লাগছে তখন। মেয়ে কটার দুধের দাঁত পড়েছে কিনা সন্দেহ, আর ছেলে দেখে কী করছে দেখ একবার। রুদ্র বলো, আমার একটু চোখে মুখে পানি দিতে হবে, দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ আসুন। রুদ্র উঠে গেল। সন্ধ্যার মুখ ঝলমল করে উঠল। ভাবল নির্ঘাত রুদ্র তার কথাই বলবে। রুদ্র না বললেও এই সুযোগ সে যদি অত্যন্ত বলবেই। সে যদি বেসিনের সামনে নিয়ে এলো রুদ্রকে। বলল, আপনি মুখ ধুয়ে নিন, আমি তোয়ালে দিচ্ছি। সে যদি যেতে নিলে রুদ্র ব্যস্ত কণ্ঠে বলল, দাঁড়ান। সে যদি পেছন ফিরল, কি আর কিছু লাগবে? রুদ্র বিরক্তি নিয়ে বলল, আপনার কাজিনগুলো এত বেহায়া কেন? কী সব আজে বাজে বলছে আমাকে নিয়ে। সে যদি অবাক কণ্ঠে বলল, কোন কাজিন, কি বলেছে? কি বলেছে সেসব ওদের থেকে শুনুন না। বাচ্চা বাচ্চা মেয়ে, অথচ কি পাকা ময়িকটা। রুদ্র মুখের ভঙ্গিমা দেখে সে যদি হেসে ফেলল। রুদ্র দুই ভুরু উঁচিয়ে বলল, আপনি হাসছেন? আমি কি হাসার কিছু বললাম? সে যদি হাসতে হাসতেই বলল, বিয়েবাড়িতে এরকম একটু আটকু হয়। তাছাড়া আপনার কাজিনগুলো কম ফাজিল? একটু আগে কী বলো শুনেননি? ওভাবে কেউ প্রশংসা করে? আমি তো তাও কিছু বলিনি। আর সেদিন আপনার বাড়িতে ওদের একজন আমার সাথে ওয়াশরুম অবধি যেতে চাইলো, তার বেলায়? সে যদি ভুরু উছালো। রুদ্র আর কথা খুঁজে পেল না। বিরক্ত দেখিয়ে বলো, যান যান, আপনাকে কিছুই বলার বেকার। আপনাকে কিছু বলা তো আস্ত একটা চাকরি। রুদ্র নাকমুখ কুঁচকালো। এটা আবার কেমন কথা? যেমন আপনার কথা। রুদ্র প্রসঙ্গ পাল্টে নিল। শক্ত কণ্ঠে বলো, আর হ্যাঁ, আপনাকে না আমি চোখে কাজল দিতে মানা করেছিলাম? সে যদি তড়িৎ গতিতে চোখে হাত দিল। মনে পড়ে সে পার্টির কথা। রুদ্র পানিতে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে এসব উদ্ভটতা চাপিয়েছিল। হাবুডুবো খাওয়ার ভয়ে সেও বলেছে পড়বে না। সে যদি মনে মনে ভাবলো, এটা তো আমার বাড়ি, আজ আর আপনাকে ভয় নেই। উল্টো আজ আপনি চালাকি করলে একদম রং গুলানো গামলায় চোবাবো। কি হলো, আপনি ভুলে গিয়ে? রুদ্রকে কথা শেষ করতে দিল না সে যদি। বুকের সাথে দুহাত বেঁধে বলল, 100 বার পরব, কাজল পরে ভোজ সেজে থাকবো, তাতে আপনার কি? রুদ্র কিছু বলতে নিলে সে যদিও প্রস্তুত হলো একটা ঠান্ডা যুদ্ধের জন্য। হঠাৎ সন্ধ্যার ডাক শুনে দমে গেল দুজনেই। ফিরে তাকালো সেদিকে। সন্ধ্যা গুটি গুটি পায়ে সে রুদ্র সেজুতির গা ঘেঁষে দাঁড়ালো। লজ্জায় চোখ তুলে রুদ্রকে দেখতেও পারছে না। সে যদি সন্ধ্যার লজ্জা লজ্জার চেহারা দেখে হাসি পাচ্ছে। সন্ধ্যা রুদ্রকে মিহি কণ্ঠে জিজ্ঞেস করলো, ভালো আছেন?
রুদ্র আজব লাগলো। এসেছে এতক্ষণ? মেয়েটা তো এসে থেকেই দেখছে, এখন জিজ্ঞেস করছে কেমন আছে। তাও সৌজন্য রক্ষার জবাব দিলাম, হুম। ব্যাস, এতটুকুই। সে যদি অবাক হয়নি। রুদ্র স্বভাব তা জানা আছে। কিন্তু সন্ধ্যা চূড়ান্ত ব্যতীত হলো। সন্ধ্যা বলতে নিল, আপনার ফোন শেষ করার আগেই রুদ্র হেঁটে গেল বসার ঘরের দিক। তার কঠিন ব্যক্তিত্বের অপমানে সন্ধ্যার মুখটা থমথমে হয়ে এলো। আহত চেহারা নিয়ে সেজদির দিক ফিরল। সেজদি এতক্ষণ মুখ চেপে হাসছিল। সন্ধ্যার তাকাতেই হু হা করে হেসে ফেলল। সন্ধ্যার নাক মুখ ফুলিয়ে বলল, হাসবি না একদম। এ তো কিসের ভাব তোর বছের? সে যদি পেট চেপে হাসছে। উনি এরকমই ভাবের গোডাউন। হুম, কতক্ষণ ভাব নিয়ে থাকতে পারি আমিও দেখব। সন্ধ্যা হনহন করে ঘর ঢুকে যায়। সে যদি তখনও হাসছে। হাসতে হাসতে মনে পড়লো উনি না বললেও হাত মুখ ধোবেন। না, ধুয়ে গেলেন না কেন? হলুদের অনুষ্ঠান শুরু হলো 6টায়। শীতকাল শুরু হতে বেশি দেরি নেই। বেলা অর্ধেক কমে আসার তাড়াতাড়ি সন্ধ্যা নামলো। অনুষ্ঠানের আয়োজন করা হলো ছাদে। রুদ্ররা ফেরার জন্য মোছড়ামুছড়ি করলেও আমির ছাড়লেন না। জোর করে সবাইকে রেখে দিলেন। একেবারে খেয়ে দিয়ে যাবে, এটাই তার কথা। রুদ্র আর দ্বিমত করল না। তারপর মনে মনে সেও থাকতে চাচ্ছিল একটু সাদাসাদি সবার থেকে। ছাদে প্যান্ডেল বাঁধা, ছোটোখাটো একটা স্টেজ আর সামনে বসার জন্য চেয়ার পাতানো। ওইটুকুন ছাদে যতটুকু জায়গা পেলেন আমি পুরোটাই কাজে লাগালো। বরপক্ষের সবাই ছাদে এলো হৈ হৈ করতে করতে। রুদ্র বসতে গিয়ে চোখ পড়ল বাম পাশে। আফিকার চোখ ছোট ছোট করে চেয়ে আছেন ওর দিকে। এমন চাহনিতে রুদ্রর অস্বস্তি লাগলো হঠাৎ। কি অদ্ভুত, ভাইয়ের শ্বশুর বাড়ি তো অস্বস্তি। গোডাউন খুলেছে তার জন্য। রুদ্র কোনো রকম গাঢ় হয়ে বসলো। আফিকে চেয়ে আছেন। উনি গতকাল রাতে শেষ দেখে ওমন টেনে টুনে নিয়ে গেছিলেন না? এমন করে কি দেখছেন মহিলা? আরিশাকে কাঁচা ফুলের গয়না পরানো হয়েছে, লাল পাড়ের হলুদ ডানা শাড়ি। 5-6 জন মিলিয়ে ওকে নিয়ে এলো স্টেজের কাছে। মাথার উপর ছানি নামার মতো কাপড় ধরে ধরে এনেছে। আরিশা স্টেজে বসলো। লোকটার হাত জিরোচ্ছেই না। মাঝে মাঝে আরিশাকে বলছে বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দিতে। আরিশা নড়তে চড়তেও লজ্জা করছে। এত এত মুরব্বীদের সামনে ঢং করে ছবি তোলা যায় নাকি? এর আগে অব্রর সাথে কাপড় পিক তুলতে গিয়েও এমন অবস্থা হয়েছিল। তখন অব্রর সাথে থাকায় অতটা গায়ে না লাগলেও আজ যেন একা পেয়ে লজ্জা শরম জেঁকে বসলো ঘাড়ে। প্রথমে বাড়ি বড়রা মেয়ের গায়ে হলুদ ছোঁয়ালেন। সে হিসেবে সবার আগে এলেন আফিকা আর তার স্বামী এনামুল হক। এরপর আমিরা, মুনারা, সেজদির মামা মামি, ছোট ফোপা প্রত্যেকে হলুদ লাগিয়েছেন। বাদ পড়েনি ছোটরাও। শ্বশুরবাড়ির লোক হিসাবে রুদ্রকে বলা হলো হলুদ লাগাতে, কিন্তু সে বেঁকে বসলো। একদম মুখের উপর গম্ভীর কণ্ঠে বলল, আমি এসব পারবো না। এই কথার পেটে কেউ আর কিচ্ছু বলল না। মনে মনে কি বিরক্ত হলেন সবাই। প্রকাশ তো করলো না কেউ। হতে পারে দুটো দিনই বদমেজাজি লোকটার চরিত্র সম্পর্কে অবগত হয়েছেন। শুধু আপিকে বিড়বিড় করে বলেন, ছেলেটা আস্ত একটা বেয়াদব। রুদ্রর গলা আশায় উঠে এক কোণায় গেল ছাদের। সাউন্ড সিস্টেমে গান বাজছে, স্পষ্ট কথা বোঝা যাচ্ছিল না। বড় মামা ফোন করেছেন, কখন ফিরবে সেসব জিজ্ঞেস করছেন। সেজদির হঠাৎ রুদ্রের দিকে খেয়াল পড়ল। অমনি দুষ্টু বুদ্ধি এলো মাথায়। হাত দুটো ভরে কুলোতে রাখা বাটি থেকে হলুদ তুলল। হাত দুটো পেছনে লুকিয়ে পা টিপে টিপে গিয়ে রুদ্রর পেছনে দাঁড়ালো। রুদ্র কথা বলছে তো বলছেই, ইতি টানার নামই নেই। সে যদি এদিক ওদিক দেখছে, কেউ দেখে না ফেললেও হয়। রুদ্র ফোনের লাইন কেটে ঘুরল। সামনে হঠাৎ সেজুদিকে দেখে চমকে উঠল প্রথমে। পরে নিজেকে সামলে বলল, কী ব্যাপার? সেজুদি মিটিমিটি হাসছে। রুদ্র সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করল। এই মেয়ে সুবিধার নয়, হাসছে কেন এমন? রুদ্র হা করল কিছু বলতে। অমনি হাত ভরা হলুদ রুদ্রের গালে মেখে দিল সেজুদি। একেবারে দুগাল লেপটে ফেল হলুদে। খোঁচা খোঁচা কালো দাড়ির রং বদলালো মুহূর্তেই। রুদ্র প্রচণ্ড ভরকালো, হক চকালো, চোখ প্রায় বেরিয়ে এলো। আর্তনাদ করে বলল, এটা কি করলেন? সে যদি খিলখিল করে হেসে একছুটে পালিয়ে গেল। রুদ্রের মেজাজ তখন তুঙ্গে। হলুদ অনেকটা শার্টেও লেগেছে। উফ, এই মেয়েটাকে মাঝে মাঝে যা মনে চায়। রুদ্র মহাবিরক্তি নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। সব ধুতে হবে এখনই। পথ বাঁধল আমির। আমি রুদ্রকে দেখে অবাক কণ্ঠে বললেন, এ কি বাবা, তোমার এই অবস্থা কেন? রুদ্র বলতে মন চাইল, আপনার বাদর মেয়ের কুকীর্তি এসব। কিন্তু গিলে ফেলো কথাটুকু। আমতা আমতা করে বলো, ওই আসলে কারা যেন মজা করে লাগিয়েছে।
কারা? আমি চিনি না ওনাদের। এটা কোনো কথা? তোমার সাথে এরকম মশকরা করার সাহস কার? আমি দেখছি, দাঁড়াও। রুদ্র আটকে দিয়ে বলল, না থাক আঙ্কেল, সমস্যা নেই, আমি ধুয়ে নিচ্ছি। আচ্ছা চলো, আমি নিয়ে যাচ্ছি তোমায়। রুদ্র আমিরের পেছন পেছন পা মিলালো, সাথে বিড়বিড় করে সেজে যে গোটা গোষ্ঠী উদ্ধার করলো। দীর্ঘ সংকল্প নিল, একবার হাতে পাই। আয়েশাকে নেওয়া হলো গোসল করাতে। স্টেজ তখন ফাঁকা, বড়রা নিচে চলে গেছেন, এখন শুধু বাচ্চা পক্ষ এসেছে এখানে। রুদ্র অন্যান্য কাজিনগুলো প্রস্তাব রাখলো, নাচের লড়াই হোক দুপক্ষের। 5,000 টাকা বাজিও রাখা হলো। সবাই একযোগে রাজি, কিন্তু গাইগুই করছিল সেজুতি। নাচতে উঠে শাড়ি খুলে গেলে তাড়াহুড়োয় পড়া আবার। সেফটিনও তেমন লাগানো হয়নি, একটা শুধু আঁচলে মেরেছে। ধীরে ধীরে করে নাচলে কুচি খুলে যাবে না, আপত্তি জানালো তাই। সেই অংশ নেবে না এই প্রতিযোগিতায়, শুধু বসে বসে দেখবে। প্রথমে কেউ রাজি হয়নি, হেরে যাওয়ার ভয় পাচ্ছে বলে। বরপক্ষ খেপালেও সে জিতে তার সিদ্ধান্ত অটল। এতক্ষণ লোকের মাঝে শাড়ি খোলার লজ্জা সে কিছুতেই পেতে চায় না। তারপর আর কেউ জোরাজুরি করেনি, প্রতিযোগিতা শুরু হলো। প্রথমে বরপক্ষের একজন নাচলো, এই যে বিয়ান সাহেব, ভাব নিয়েন না, এতগুলো বিয়ানকে দেখাইয়া দেখেন না এই গানে। এরপর কনেপক্ষ হয়ে প্রথমে উঠল রূপসা, পরের জন নাচবে, এর আগেই সব আনন্দ মাটি করে দিয়ে আকাশ কাঁপিয়ে ঝরমর ঝড় করে বৃষ্টি নামলো। সবাই তখন রাস্তায় আহত হয়ে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। কিসের বাজে কিসের নাচ, সব দৌড়ে দৌড়ে নামছে ছাদ থেকে। ছাদের সিঁড়ি অত সরু, সাথে এত লোক ছেলেই তো বেশি। ঠিলাঠিল ভয় শেষদিন শেষে পড়ে গেল স্বইচ্ছায়। রুদ্র ভাইগুলো ভীষণ ফাজিল, সাবধানের মার নেই, শয়তানি করে মজার বাহানায়। সে আশঙ্কা থেকে ভেজা সমীচীন মনে হলো সেজুতির। সবাই গেল, নামলো সেজুতি, এইটুকুতেই ভিজে একদম জুবুথুবু। ওদিকে প্যান্ডেলের অবস্থাও খারাপ, শীতকাল, আবার রাতের বেলা বৃষ্টি। প্রকোপ ভালোই কাবু করলো সেজুতিকে। সিঁড়ি থেকে সবার নামার পর সেও দৌড়ে নামলো। তখনই সদর দরজা দিয়ে বের হচ্ছিল রৌদ্র। সে যদি দৌড়ে এসে ওকে দেখে থেমে গেল। পায়ের শব্দ পেয়ে রুদ্রও ফোন থেকে মুখ তুলল। বৃষ্টি ভেজা সেজুতিকে দেখে চোখ আটকালো ওখানেই। গলা শুকিয়ে এলো, এক মুহূর্তের জন্য ভুলে বসলো বিয়েবাড়ির লোক সমাগম। হা করে চেয়ে রইল, চোখের পাতা ভারী হয়ে আসছে মুগ্ধতায়। হলুদ শাড়ি ভেজা লতানো দেহের প্রতিটা অঙ্গ দৃশ্যমান। সামনের চুল চুপচুপে হয়ে গালে লেগে আছে, ঠোঁট চুয়ে চুয়ে পড়ছে পানির ফোঁটা। এর আগেও সেজুতিকে ভিজতে দেখেছি ওই যে পুলের মধ্যে, তখনও কি এত ভালো লেগেছিল? তখনই চেয়েছিল এমন নির্লজ্জের মতন। চাউনি বোধ হয়, কারণ শাড়ি পরায় ভেজা সেজুতি একটু বেশি সুন্দর। একটু নাই, অনেক 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 বেশি সুন্দর। না হলে রুদ্র এমন সম্মোহনের মতো চেয়ে থাকতো? সে যদি রুদ্রের চাহনি দেখেই নুয়ে গেল লজ্জায়। এলোমেলো দৃষ্টি পায়ের পাতার উপর নিবদ্ধ। লোকটা এভাবে তাকালে হৃদস্পন্দন বেড়ে যায়। কি আছে ওই চোখে? আজও বুঝে ওঠেনি। সে যদি কণ্ঠরোধ হয়ে আসছিল কথা বলতে, অথচ সে কিনা সবসময় বকবক করাই ছিল। ক্ষীণ কণ্ঠে বলল, ভেতরে যাব, সরুন। গলা কুণ্ঠবোধ কেমন কেঁপে এলো। রুদ্র যেন মূর্তি বনে গিয়েছে। মাঝ বরাবর দাঁড়িয়ে থাকায় চড়া লোকটা পাশ কাটাতেও পারছে না সে যদি। এভাবে ভেজা শরীরে দাঁড়িয়ে বা থাকবে কতক্ষণ? বাড়ি ভর্তি গাট্টা গাট্টা ছেলে পেলে, গায়ের কাপড় লেপটে আসে শরীরে। সে যদি ডান দিক থেকে ঢুকতে গেলে রুদ্র ডান দিকে আসে, সে যদি বাম দিকে গেলে রুদ্র বামে আসে। ব্যর্থ হয়ে সে যদি অসহায় হয়ে তাকালো। রুদ্র যেন যন্ত্র, মস্তিষ্কের নিউরন কি কাজ করছে না লোকটার। সে যদি আর ধৈর্য রাখতে পারল না। রুদ্র কাঁধ দুই হাত দিয়ে চেপে ধরে একপাশে সরিয়ে দিল। রুদ্র সম্বিত ফিরে পেল সঙ্গে সঙ্গে, নড়ে চড়ে উঠল। সে যদি ওর দিকে তাকাতে তাকাতে পাশ কেটে ভিতরে ঢুকলো। রুদ্র একইভাবে অনল দৃষ্টিতে চেয়ে, সে যদি নরম পায়ে গেল একটু দূরত্ব বাড়তেই মুচকে এসে এক ছুটে ঢুকে গেল রুমে। দারুণ লজ্জা লাগছে। ইস, লোকটা কেমন করে তাকিয়েছিল। রুদ্র ঠোঁটে সূক্ষ্ম হাসি ছোঁয়া। সে যদি যাওয়ার দিক চেয়ে চোখ ফিরিয়ে বুকে হাত দিল। এত জোরে হার্টবিট করছে কেন? পিপাসা পাচ্ছে কেন? এত টিপ টিপ করছে, শব্দ হচ্ছে, কেউ শুনলে কী ভাববে? রুদ্র আনমনা হলো, মনে মনে আওড়ালো, তাহলে কি এতদিন ঠিক ভেবেছি? অবশেষে নিশ্চিত শেষদির প্রেমে পড়লাম আমি। ভেতর থেকে উত্তর এলো, তুমি একটা গাধা রুদ্র, প্রেমে আরও আগেই পড়েছ, বুঝুনি।
অসময়ের বৃষ্টি, ঘন ঘন বাজ পড়ছে দূরে, রাস্তাঘাট কাদায় মাখামাখি, সাথে ছোটদের আনন্দে পড়ল এক বালতি জল। বিয়েবাড়ির সব হয়েছে মাটি হলো, ছাদের প্যান্ডেল ছিঁড়ে পড়েছে, ভেজে একাকার। নাচানাচি করতে না পেরে দুঃখে বুক ফেটে যাচ্ছে সবার। 5,000 টাকায় পুরোটা হাতছাড়া, তাই নিয়ে প্রত্যেকের মন খারাপ। ইস, বৃষ্টি আসার আর সময় পেল না, সে যে শুরু হয়েছে থামার নামই নেই। ফলে রুদ্রেরও আটকা পড়ল সেজেতেজের বাড়ি, চাইলে গাড়ি করে ফেরাই যায়। রুদ্র অনেকবার চাইল সেভাবে যেতে, কিন্তু ধুম বৃষ্টি মানেই সংকট। রাস্তার ড্রেন খুলে যায়, বিপদ আপদের বালাই নেই, তাই কেউ যেতে দিলেন না। সে যদি শাড়ি পাল্টে একটা আনারকলি পরেছে, শাড়িকে কুর্নিশ করে ক্ষমা চেয়েছে মনে মনে। এই জীবনে শাড়ি পরার শখ মিটে গেছে, বেঁচে থাকতে আর পরবেই না। এই তো কষ্ট সামলাতে। বাহ! এর মধ্যে ঘটে গেল আরেক কাণ্ড। রাতে 9টার মধ্যে বরপক্ষের খাওয়া দাওয়ার পাট চোকালো আমির। বৃষ্টি থামা মাত্রই সবাই বের হবে। রুদ্র তখন খাওয়া শেষে হাত মুছতে মুছতে বসার ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎই কোথা থেকে এক মেয়ে এসে পথ আগলে দাঁড়ালো। পরনের শাড়ি, খোলা চুল, বড়সড় লাগলেও মুখের আদল সে বাচ্চা বাচ্চা। কত আর বয়স, 16-17 হবে। রুদ্র ভুরু কুঁচকালো। রুদ্রকে নিয়ে হাসাহাসি করা মেয়েগুলোর মধ্যে এ একজন। ঠিক চেনে নো ওকে। গম্ভীর কণ্ঠে বলো, কিছু বলবে? মেয়েটা লাজুক লাজুক ভাবে দুপাশে দুলল। মিটি মিটি হেসে বলো, আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? রুদ্রর চোখ উঠল আকাশে। এই মেয়ে বলে কি? নাক চাপলে দুধ বের হবে, সে কিনা ফোন নাম্বার চাইছে। মেয়েটি আবার বলল, আমি হিমা, এসএসসি দিয়েছি, আপনাকে আমার অনেক ভালো লেগেছে, ফোন নাম্বার দিলে ভালো হতো। রুদ্র কয়েক মুহূর্তের জন্য তন্ডা খেয়ে গেল। এসব ছোট ছোট মেয়ে কিনা কিরাস খাচ্ছে তার উপর। শান্তভাবে বলো, সামনে থেকে সরো। কেন, নম্বর দেবেন না? আপনাকে আমার ভালো লাগেনি? রুদ্রের মেজাজ খারাপ হলো এবার। এমনিতে সে বদরাগে ক্ষেপ্তিপ্রান্ত, এবার যেন তার তরতর করে বাড়ল। ধমকে বলল, ফাজলামো হচ্ছে? এই বয়সে ভালো লাগার কি বোঝো তুমি? আমার ফোন নাম্বার চাও? আমার বয়স জানো? পাকা মেয়ে, তোমার বাবা মা কোথায়? হ্যাঁ, এক্ষুনি আমার সামনে থেকে যাও, যাও বলছি। বাসখায় ধমক খেয়ে মেয়েটি আর দাঁড়ায়নি। ভয়ে ভোঁদড় লাগালো, ছুটতে ছুটতে শপথ নিল জীবনে আর কেয়াস খাবে না। রুদ্র তখন থেকে সেজুতিকে চোখে চোখে খুঁজছে। বৃষ্টি থেমেছে কেবল, এখন ফিরবে। যাওয়ার আগে কাঙ্ক্ষিত মুখটা একবার দেখবে না? অথচ সে লাপাত্তা। মেয়েটা সেই যে ঘরে ঢুকেছে, আর বের হওয়ার নামই নেই। রুদ্র রাগ লাগছে, ইচ্ছে করছে টেনে বার করতে। এদিকে সেজুতি দরজা অবধি এসে ফিরে যাচ্ছে বারবার। রুম থেকে বের হতে চাইছে খুব, কিন্তু আড়ষ্টতায় পারছেই না। তখনকার ঘটনার জন্য অজান্তে রুদ্রর সামনে যেতে লজ্জা লাগছে এখন। রুদ্র নেশালোর চাহনির কথা মনে করলেই সারা শরীর কেমন গুটিয়ে আসছে। গাল দুটো লাল হয়ে আসছে লজ্জায়। কী করে বের হবে? ঘর থেকে শুনতে পেল রুদ্ররা ফিরবে, সবার থেকে বিদায় নিচ্ছে ওরা। কাল তো ক্লাবে দেখা হচ্ছেই। সে যদি দরজার পর্দা সরিয়ে উকি দিল খরগোশের মতো। অমনি রুদ্রর সাথে চোখাচোখি। সে যেন এদিকেই চেয়েছিল। সেজুতির বুক ছলাৎ করে লাফিয়ে ওঠে। গায়ের লোম দাঁড়িয়ে পড়ল তৎক্ষণিক। অনাকাঙ্ক্ষিত চোখাচোখি সে চাওনি, এখন যেন কুষ্ঠাবোধ গলা টিপে ধরল। সে যদি ঢোক গিলে মাথা পিছিয়ে নেবে। এর আগেই কোথা থেকে ডেকে উঠল আয়াত। সারাটা বিয়ে বাড়ি একমাত্র মৌন ব্যক্তি ছেলেটা, সাথে নীরব দর্শক, যার যার সাহায্য প্রয়োজন করবে, অথচ গল্পগুজবে নেই। আমিরের কাঁধে কাঁধ মিলিয়ে বিয়ে বাড়ির বেশিরভাগ কাজ করছে ও, যার দরুন খুব একটা আড্ডায় বসতেও পারেনি। আয়ান থাকলে প্রেশারটা একটু কমতো। সে যদি আয়াতকে দেখে আর ঘরে ঢুকলো না, ঢুকতে পারলো না, দাঁড়িয়ে রইল দরজায়। আয়াত ব্যস্ত পায়ে সেজুতির সামনে এসে দাঁড়ায়, চোখ মনোযোগ দুটোই কবজিতে বাঁধতে না পারা সিলভার রঙের ঘড়ির উপর। ওমন ব্যস্তভাবে বলল, সেজুতি, এটা একটু লাগিয়ে দে তো। এক হাত দিয়ে পারছে না মোটেই। সে যদি চুপচাপ ঘড়ি লাগিয়ে দিল। এই দৃশ্য একটু পছন্দ হলো না রুদ্রর। চোয়াল মরমর করে উঠল। কোথা থেকে যেন হিংসের আগুন দাউ দাউ করে জ্বলছে। পুরা গন্ধে ভেতরময় ছড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। আর একদণ্ড দাঁড়িয়ে থাকা সমীচীন মনে করল না রুদ্র। সৌজন্যতা বালাই ভুলে বেরিয়ে পড়ল সবার আগে। কাজ শেষে আয়াত চলে গেল আরেক দিক। সে যদি তাকালো রুদ্র দিক, দেখলো অতিথিরা সবাই বেরিয়ে যাচ্ছে। আমির, বড় ফুপা, মামা, ছোট ফুপাইরা সবাই যাচ্ছে এগিয়ে দিতে, কিন্তু রুদ্রের টিকিটাও নেই। ও মা, কোথায় উনি? চলে গেলেন? সে যদি অজান্তে দৌড়ে আয়েশার রুমের বারান্দায় গেল।
ওই রুমটা রাস্তার পাশে হওয়ায় মেইন গেট দেখা যায়। সেখানে গিয়েও দেখলো একই দৃশ্য। রুদ্রবাদের সবাই আছে। পেছনে রোদের কালো গাড়িটা দাঁড়িয়ে, জানালার কাজ তোলা, কিছুই দেখা গেল না। সেদিনের মনটা ঝুপ করে খারাপ হয়ে গেল। এতক্ষণ রুদ্রর সামনে আসবে না আসবে না বলে যে উসখুস লুকোচুরি খেলছিল, হঠাৎই তা অহেতুক ঠেকলো। কালো মুখ নিয়ে রুমের দিকে চলল। বিছানার উপর উপুর হয়ে শুয়ে পড়ল। নিজের অবরান্তর রাগ কমাতে বালিশে মুখ গুজে বিড়বিড়ও করলো কতক্ষণ। বিছানায় হাত ছুঁড়ে ছুঁড়ে আঘাত করলো, বলল, ধ্যাত ধ্যাত ধ্যাত। তখন রাত 2টা আনুমানিক। এ তো হল্লাহলির মধ্যে কি ঘুম আসে, তার উপর অল্প স্বল্প মনোরম আসে। সন্ধ্যা থেকেই অব্র ফোন মেসেজ কিচ্ছুটি পেল না। সে নিজে থেকেই আজকের সব ছবি হোয়াটসঅ্যাপে পাঠালো, কতগুলো মেসেজ করলো, অথচ অব্র অফলাইন। দেখবে কি আর প্রশংসাই বা করবে কিভাবে? আয়েশা আশায় বুক বেঁধেছিল অব্র সব সময়ের মতো দুষ্টু দুষ্টু প্রশংসা করবে আর সে মিষ্টি করে লাজুক হাসবে। অথচ হলো না আজ। কই যে গেল ছেলেটা? নিজেও বিয়েবাড়ির চাপাচাপিতে ফোন অত হাতে নিতে পারেনি। অব্র নিখোঁজ ক্লান্তিভাব সব মাথায় নিয়ে 8 ঘন্টা আগে ঘুম তলিয়েছে। তখনই ফোনের তীব্র ভাইব্রেশনের শব্দে কাঁচা ঘুম ভেঙে গেল। হকচকিয়ে উঠে বসলো, সাথে হলো মেজাজ খারাপ। কার এখন দরকার হলো এই মরার মাঝরাতে? বালিশের নিচ থেকে ফোন বের করে দেখলো অব্রর কল। আয়েশার অভিমান এবার সিঁড়ির কয়েক ধাপ পেরোলো। রিসিভ করলো ফোন, ঘুম ভাঙা কণ্ঠে গভীর করে বলল, কোথায় ছিলে সারাদিন? ওপাশ থেকে উত্তর এলো, একবার নিচে আসবে আরও? আয়েশার ঘুম শেষ, মেজাজ খারাপও হওয়ার মেলালো। বলদ বনে গেল কয়েক মুহূর্তে। অবাক কণ্ঠে আর্তনাদ করে কিছু বলার আগেই খেয়াল পড়লো আশেপাশের ঘুমন্ত মানুষগুলোকে। পরমুহূর্তে চাপা কণ্ঠে বলল, তুমি এখন কোথায়? তোমাদের বাসার নিচে? মানে পাগল হয়ে গেছো? এত রাতে বাসার নিচে কি করো? কিছু কথা বলো ভাই, এসো প্লিজ। অভ্র উদ্বিগ্ন স্বর। আয়েশের বুক ধুকপুক করছে। কি বলবে অভ্র? বিয়ে ভেঙে দেবে নাকি? ফিসফিস করে বলল, আসছে। পা টিপে টিপে সদর দরজা দিয়ে বের হলো আরিশা। এটুকুতেই বেগ পেতে হলো। শালা ফুলোর জড়িয়ে ছিটিয়ে ঘুমানো লোকজন সবাইকে পাশ কাটিয়ে আসা একটা মহাযুদ্ধের সমান। আয়েশা খালি পায়ে সিঁড়ি বেয়ে নামলো। পাছে ধূপধূপ শব্দ শুনে কেউ জেগে গেল। মাঝরাতে মেয়ে যাচ্ছে হবুবরের সাথে দেখা করতে, ব্যাপারটা কেমন না? কেউ তো আর জানবেন না কেন যাচ্ছে। অবশ্য সে নিজেও জানে না। তবু বড় ফুপি যে মানুষ জানলে বাড়ি মাথায় তুলবেন, উনি এসব একদম পছন্দ করেন না। আরিশা মেন গেট অবধি এলো। ওপরে অব্রর সাদা গাড়ি দেখা যাচ্ছে। অব্র কই? গেটে কত বড় তালা ঝুলছে, বের হবে কি করে? আয়েশা এদিক ওদিক অব্রকে খুঁজে পাশে থমকালো। অব্র গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আরিশাকে দেখে এগিয়ে এলো। আরিশার চোখ পিটপিট করলো। গেট তো তালা দেওয়া, এই লোক ভেতরে কিভাবে এলো? অব্র কাছাকাছি আসতে আরিশা আটকে উঠল। অব্রের ফর্সা চেহারা টকটকে লাল, চোখ দুটোর অবস্থা ভালো না। ঠোঁটের উপর চামড়া শুকিয়ে আছে, চুলগুলোও ঠিক নেই। সবসময় পরিবারটি ছেলের এমন হাল দেখে আরিশা অজান্তে বুক কাঁপল। আর সারাদিন দুজনে দেখা হয়নি। ভোরের আলো ফুটলের আগের বাবা মা তাকে নিয়ে বাড়ি ফিরে আসেন। এই এখন দেখলো সারাদিনে। অব্রকে বিচলিত দেখাচ্ছে কেমন, যেন কিছু নিয়ে গলায় হাঁসফাঁস বেঁধে আসে। আরিশা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে অব্র? তোমার চেহারা একই অবস্থা। অব্র কোথাও কথা বলল না। একযোগে চেয়ে থাকলো আরিশার মুখের দিক। আরিশা পরনে লাল রঙের সুতির শাড়ি, গায়ে হলুদ উড়োর পর পুরনো জামা কাপড় পরতে নেই। অব্র পছন্দ করে কিনেছিল এসব। শাড়িটা মেয়েটাকে সত্যিই মানিয়েছে। এই যে কি সুন্দর লাগছে, সাথে সদ্য ঘুম ভাঙা চেহারা, যেন রক্তজবা ফুলের মতো জীবন্ত তার আরিশা। অব্র নিষ্প্রভ চাহনিতে আরিশার পা থেকে মাথা অবধি দেখল। আড়ালের মুগ্ধতাটুকু আরিশা বুঝল না। তার ভয় করছে, চেনা অব্র আজ কেমন অচেনা অপরিচিত। এমন তো নয়। সারাক্ষণ দুষ্টুমি করে ছেলেটার নিভে যাওয়ার আতঙ্ক লাগছে কেমন। আরিশা ক্ষীণ কণ্ঠে বলল, তুমি কি কিছু নিয়ে চিন্তায় আছো অব্র? অব্র ধীরে সুস্থে আরিশার হাত দুটো নিজের মুঠে নিল। আরিশা সেদিক চেয়ে চোখ সরিয়ে অব্রের মুখে রাখলো। অব্র জিভ দিয়ে ঠোঁট ভিজে তেমনি ঠান্ডা স্বরে বলল, আরও আমায় কতটা ভালোবাসো তুমি? আরিশার বিস্ময় ভাব তখন তুঙ্গে। অব্র কণ্ঠস্বরের সাথে প্রশ্নটা দুটো অনাকাঙ্ক্ষিত ভীষণ। মাঝরাতে কাঁচা ঘুম ভাঙিয়ে নিচে ডেকে এরকম প্রশ্ন কেউ করে কি না জানা নেই।
তাও বিয়ের আগের রাতে। আরিশাকে চোখ দেখে অব্র একই প্রশ্ন আবার করলো। এবার যেন প্রশ্নের সাথে উদ্বিগ্ন থাকলো খানিকটা। কি হলো বলো, কতটা ভালোবাসো? আরিশা মৃদু হেসে বলল, জানি না, ভালোবাসা তো মাপা যায় না অব্র। তাহলে কিভাবে বলি? অব্র দীর্ঘশ্বাস ফেলে বলল, তাও ঠিক, তবে ভালোবাসো তো, তাই না? আরিশা ভ্রু কুঁচকালো, কোনো সন্দেহ আছে তোমার? ভালো না বাসলে বিয়ে কেন করছে? অব্র যেন সন্দেহের রোগে ধরেছে। যে গভীর চোখে চেয়ে থাকলো আরিশার গোলগাল মুখটায়, যেন পরখ করছে কথার সভ্যতা। আরিশা বুঝলো সেটা। অব্র কি তাকে বিশ্বাস করে না? এমন করে তাকানোর কি আছে? অভিমান হলে মুখ ফুটে বলবো না? বড় বড় শান্তভাবে শুধালো, হঠাৎ এসব প্রশ্ন কেন করছো? অব্র উত্তর দিল না, পাল্টা প্রশ্ন করলো, যদি কখনো জানতে পারো আমি আমার মতো নয়, পুরোটা আলাদা কেউ, কি করবে? আরও ভালোবাসবে? আয়েশা অবাক কণ্ঠে বলো, কি বলছো? নিজে বুঝতে পারছো অব্র? তুমি তোমার মতো নয় মানে কি? অব্র শুকনো ঢোক গেলে আয়েশার হাত দুটো ছেড়ে দিল। পেছন ফিরে বলো, যদি কখনো শোনো যে এই অব্র রওশন চৌধুরী আসলে একটা অনাথ এতিম ফুটপাতে বড় হওয়া ছেলে, কি করবে? যদি শোনো রুদ্র রওশন চৌধুরী আমার নিজের কেউ নয়, রওশন পরিবারের একটা কানাকড়িও আমার নিজের নয়, তাহলে তাদের এ তো ব্যবসা। আমি কিচ্ছু না, আমি শুধুই অব্র, যার এখনকার পরিচয় মিথ্যে। আসল পরিচয় সে একা, সে অনাথ, সে দুস্থ, যে আদৌ জানে না কে তার বাবা, কে তার মা। কি করবে, ভালোবেসবে নাকি বাসবে না? আর সে বিমূঢ় হয়ে শুনছিল, বাকরুদ্ধ সে। অব্র ওর অবিভক্ত বুঝতে পিছু ফিরল। আয়েশের মুখটা ফ্যাকাশে লাগছে, যেন শরীরে এক ফোঁটা রক্ত নেই। শুধু অস্পষ্ট স্বরে বলল, কি? অব্র ভগ্নকণ্ঠে বলল, হ্যাঁ, আমার কেউ নেই আরও। আমি জন্মের পর বাবা মাকে দেখিনি, জানি না তারা কে। এও জানি না আমি হিন্দু না মুসলিম, জানি না আমি কি, কারো বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান। আরিশার চোখ ভরে উঠল, দুফোঁটা পড়ল গাল বেয়ে। কঠিন কণ্ঠে বলো, এসব আমার আগে কেন বলনি অব্র? অব্র হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হলো আরিশার। পড়িস নে, আগে বললে কি হতো? কি করতে আরিশা? ছেড়ে যেত? এখনো কি ছেড়ে যাবে? চোখ নামিয়ে বলো, বলতে চেয়েছি অনেকবার, কিন্তু পারিনি। তোমাকে হারানোর ভয়টা এত মারাত্মক যে কথাগুলো গিলে ফেলছে। আরও, তাহলে আজ কেন বলবে? আয়েশার কণ্ঠে ক্রোধ। জানি না, ভীষণ অপরাধবোধ ভুগছিলাম। সত্যি লুকানোর ভাবলাম, বিয়েতে এখনো হয়ে যায়নি। আজ না বলতে পারলে সারা জীবন তোমার চোখে অপরাধী হয়ে থাকার শাস্তি আমি মেনে নিতে পারতাম না। তাই হাতে সময় থাকতে থাকতেই বলে দিলাম। কথা শেষ করে অব্র অসহায় চোখে তাকালো। আয়েশার টইটুম্বুর দৃষ্টিতে ঠিক কী আছে বুঝে উঠছে না। অব্র তাকাতে আয়েশার মুখ ঘুরিয়ে নিল। অব্রের বুকটা কয়েক টুকরোতে পরিণত হলো যেন। আয়েশা তবে ছেড়ে যাবে? ওর ভালোবাসা সত্যি হলেও ভালোবাসাকে ধরে রাখার শক্তি শূন্য। নাম পরিচয়ের জন্য আজ সব ফিকে, সব। অনেকটা সময় পার হলো। গেটের কাছে ছোট দরজায় দারোয়ান চাচা ডিউটি ভুলে নাক ডেকে ঘুমাচ্ছেন। নিস্তব্ধ পরিবেশ, এটুকু ছাড়া আর কোনো শব্দই নেই। অপরূপ হু হু করছে। দীর্ঘ 3 বছর ধরে তিল করে গড়া ভালোবাসা আজ নিঃশেষ হবে। প্রেয়সীকে পেতে পেতেই হারাবে। সরতে পারবেই তো এই যন্ত্রণা। মেয়েটার গা থেকে ভেসে আছে হলুদের ঘ্রাণ। এই ঘ্রাণ যেন নেশার মতো, যে নেশার অব্র নেতিয়ে যাচ্ছে। আর সে সিদ্ধান্ত কি হবে? কি আবার হবে? নিশ্চয়ই ছেড়ে যাবে তাকে। চালচুলোহীন ছেলেকে ভালোবাসলেও বিয়ে করে পস্তানোর ভুল আলিশা করবে না। আমি কি এটাও চেয়েছিলাম? চাইনি। অব্র সময় নিয়ে থেমে থেমে বলল, বিয়ে এখনো হয়নি আরও। বিয়ের দিনে অনেকের বিয়ে ভাঙে, তাই এ নিয়ে চিন্তার কিছু নেই। তুমি চাইলে নিশ্চিন্তে বিয়ে ভাঙতে পারো। দুবারই লোক ম্যানেজ করার দায়িত্ব আমার। তুমি তো বুদ্ধিমতী, নিশ্চয়ই চাইবে না একটি জারজ বংশ পরিচয়হীন ছেলে তোমার স্বামী হোক। আরিশার তপ্ত চোখে তাকাতেই অব্রের কথা থেমে গেল। আর কিছু বলবে? অব্র কোমল দৃষ্টিতে চেয়ে থাকলো। আরিশা কাটকাট কণ্ঠে বলো, ঠিকই বললে, তুমি চালচুলোহীন ছেলে। এসব জেনে আমার সিদ্ধান্ত বদলানো উচিত। তবে সেই সিদ্ধান্ত এখন নয়, কাল ভোর জানতে পারবে তুমি। আমি এখন আসি। অব্রের বুকটা এফুর উফর করে দিল আরিশার বাক্যবান। আরিশা হাত ধরতেই অব্র এক হাত টেনে ধরল। আরিশা ঘুরে তাকালো না, শক্ত কণ্ঠে বলল, হাত ধরেছ কেন? আমার ভালোবাসা কিন্তু মিথ্যে ছিল না আরও। অব্র বোঝা কণ্ঠ। আরিশা শক্ত কণ্ঠে বলল, ঘুম পাচ্ছে, হাত ছাড়ো। অব্র ব্যথিত হলো। বিষ ব্যথা ছাড়িয়ে পড়লো বুকের বাপাশে।
হাত ছেড়ে দিতে আয়েশা একদণ্ড দাঁড়ালো না, পিছুও ফিরল না, সোজা ঢুকে গেল বাড়ির ভেতর। অব্র নিষ্প্রাণ আহত মুখটা একবার দেখার ইচ্ছেও পোষণ করলো না। আয়েশার প্রত্যেকটা কদম যেন ছুরির মতো আঘাত করছিল অব্রের বুকে। যতই এগাচ্ছিল আয়েশা মনে হচ্ছিল দূরত্ব ততই বাড়ছে তাদের। অব্র এই প্রথমবার উপলব্ধি করলো ভালোবাসা বলতে কিচ্ছু নেই। ভাই তবে ঠিক, পৃথিবী শুধু টাকা চেনে, চেনে নাম প্রতিপত্ত। এই যেমন তার ভালোবাসা আর ওটাও ছিল না। সব সত্যি জেনে বদলে গেল, পাল্টে গেল মুহূর্তেই। কই একবার তো বলো না অব্র, আমার এসবের প্রয়োজন নেই, আমার শুধু তোমাকে লাগবে। গাছতলায় হলেও থাকবো যদি তুমি পাশে থাকো। এসব ভেবে অব্র নিজেকে হাসলো। না, এগুলো তো সিনেমাটিক্স ডায়লগ। আর এসব বাস্তববাদী বুদ্ধিমতী, সে এসব বলবে এ ভাবাও ভুল।